ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে 11টি পয়েন্টে চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি। উত্তরের 5 জেলায় হয়েছে গণপদযাত্রা। এছাড়া রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অবস্থান কর্মসূচি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে এই কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেহাজ বাবলু। বাবলু, কি কি কর্মসূচি এখন আছে আর তারেক রহমান কখন নাগাদ ভার্চুয়ালি যুক্ত হতে পারেন? সুস্মিতা, কর্মসূচির শেষ ভাগ, 2 দিনের যে কর্মসূচি, লাগাতার কর্মসূচি, তিস্তা বাঁচাও আন্দোলনের নামে যে কর্মসূচি চলছে, সেটি শেষ ভাগের কর্মসূচি চলছে এখন। কিছুক্ষণ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী ভাষণ দিবেন। যদিও আজকের যেই কর্মসূচি শেষ রাত 12টা পর্যন্ত চলার কথা রয়েছে, এখানে যিনি রয়েছেন বিশেষ করে বিএনপির রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন আজকের যে লাগাতার 2 দিনের যে কর্মসূচি, সেটি শেষ হবে রাত 12টা নাগাদ। কিন্তু আজকে এখন দেখতে পাচ্ছেন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এখানে বাঁশির সুর শোনা যাচ্ছে। এখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন, গত 2 দিন ধরে অবস্থান করছেন তারা। এখানে দুঃখ দুর্দশার কথা বলছেন, প্লে কার্ড নিয়ে জড়ো হচ্ছেন, দাবি জানাচ্ছেন। তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজকে সকালে জানেন যে পদযাত্রা হয়েছে, পদযাত্রা নেতৃত্ব দিয়েছেন আসাদুল হাবিব দুলু। এখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন, তারা দাবি জানিয়েছেন তাদের দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম, যে তিস্তার ন্যায্য পানির হিস্যা পাওয়া এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি, সেটি যাতে পূরণ হয়। তো আজকে তারা এই 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 যে কর্মসূচি থেকে আজকে শেষ হলো, কিন্তু তাদের দুঃখ দুর্দশা এখনো শেষ হয়নি। তারা দাবি জানিয়ে আসছেন যে তাদের যে ফসল, যে তিস্তা পাড়ের যে 247 কিলোমিটার অঞ্চলের এলাকা জুড়ে মানুষের যে দুঃখ দুর্দশা, সেটি যাতে শেষ হয়। তো এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত এই আন্দোলন সংগ্রাম করছেন। এই 247 কিলোমিটার এলাকা জুড়ে আপনি জানেন 5টি জেলার প্রায় 11টি স্পটে এই 2 দিন ধরে লাগাতার আন্দোলন চলছে। তো আজকের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। প্রতিটি পয়েন্ট থেকেই এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। তো এখানকার আয়োজক কমিটি যারা আছেন তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা তিস্তা, সেটি এখনো শেষ নয়, কিন্তু তারা প্রত্যাশা করছেন এই দেশের জনগণের মানুষের কথা চিন্তা করে ভারত তিস্তার ন্যায্য হিস্যা দিবে, যাতে করে এই উত্তরবঙ্গের মানুষের 2 কোটি মানুষ যাতে সুখে এবং নিরাপদে থাকতে পারে। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহনাজ বাবলু। আপনারা জানেন যে 5টি জেলায় 2 দিন ব্যাপী তিস্তা বাছাই কর্মসূচি চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মুজিববাদী চেতনার বুলি গুল শুনিয়ে কয়েকটি প্রজন্মকে পঙ্গু করে রাখাই লক্ষ্য ছিল শেখ হাসিনার। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে সবার সহযোগিতাও চান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরাই বিনির্মাণ করবে নতুন বাংলাদেশ। ছাত্রদেরকে গুলি করে হত্যা করার জন্য আমি তাকে বিচার চাই। ভারাক্রান্ত মনের অশ্রুসিক্ত চোখে গণঅভ্যুত্থানের শহীদ ছেলে শাকিলের স্মৃতিচারণ করছিলেন মা বিবি আয়েশা। ছেলের করুণ পরিণতি মনে পড়তেই হঠাৎই জ্ঞান হারান তিনি। শাকিলের মতো হাজারো নিহত আর অসংখ্য আহতের অবদানে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করতে সারা দেশে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। রাজধানীর পিআইবি মিলনায়তনে ছিল এর উদ্বোধনী আয়োজন। বক্তব্যে দেশ বিনির্মাণে তরুণদের প্রতি নিজের প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, মুজিববাদ চেতনার বুলি শুনিয়ে কয়েকটি প্রজন্মকে পঙ্গু করে রাখা ছিল শেখ হাসিনার লক্ষ্য। আমরা একটা ন্যাশন বিল্ডিং এর প্রসেসে আছি এবং ন্যাশন বিল্ডিং এর প্রসেসে প্রফেসর ইউনূস সবাইকে চাচ্ছেন যে সবাই তার সমস্ত আবেগ দিয়ে, সমস্ত উদ্দীপনা দিয়ে যাতে এটা জয়েন করেন। এই প্রশাসনকে না, শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে পঙ্গু করে রাখা। জনগণের ক্ষোভকে ইতিবাচক শক্তিতে রূপান্তরের আহ্বান মাহফুজ আলমের। জানান, ফ্যাসিবাদ ও গণহত্যার স্মৃতি মানুষের চেতনায় জারি রাখতে হবে।
তাদের যে শোক, এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার, ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার স্মৃতি বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা। পরে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শিত হয়। ছবি প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিতরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটাতে কিভাবে কি করা যায় সবাই একটা চিন্তা ভাবনা করে। না, এটা প্রধান উপদেষ্টার কাছে। এখানে আমরা আলোচনা করছি, প্রত্যেক একটা জিনিস করতে গেলে তো আগে নিজেকে ভিতরে তো একটা আইডিয়া আসতে হবে। যেমন আপনারও একটা বাচ্চা হওয়ার পরে নামটা রাখা হইলো, তো কয়েকজনের জিজ্ঞেস করে কি নামটা ভালো, এই নামটা, তারপরে একটা সিলেক্ট। এটা এরকম পরবর্তী বৈঠকে কবে সিদ্ধান্ত হবে? এটা পরবর্তীতে এক মাসে একটা করে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে অন্য প্রসঙ্গ। জনগণের সেবা নয়, নিজেদের স্বার্থে ডিসিদের ব্যবহার করেছিল আওয়ামী লীগ, কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জেলা প্রশাসক সম্মেলনের ৩য় দিনের অধিবেশন শেষে তিনি জানান, আইন অনুযায়ী তাদের চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু টিডিসি না, বাংলাদেশে খালি বিল্ডিং আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সেবা নাই। এটাই আমার এই গত 6 মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেখানে আপনার ভালো কিছু করার জন্য। এদিকে জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, যারা গণহত্যার সাথে জড়িত নন তারা ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি বা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। বলেন, ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তিনি, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এইটার ব্যাপারেও সবার মতামত নেওয়া, কনসালটেশনের ব্যাপার আছে। দর্শক, চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বঞ্চিতরা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, তারা কমিটিতে পদ পায়নি, এজন্য তারা এই বিক্ষোভ করছে, তার মানে পদ চায় এটা নিশ্চিত, কিন্তু যুক্তিটা কি সেই বিষয়টা তুলে ধরবেন। সুস্মিতা, একটি কথা বলি, সেটা হচ্ছে তারা আসলে পদবঞ্চিত না। তারা অনেকেই এখানে আছেন যারা আসলে কমিটিতে এসেছেন, তারা কিন্তু পদবঞ্চিত সেই হিসেবে আসেনি, তারা কমিটিতে আছেন এবং সেই কমিটিকে তারা প্রত্যাখ্যান করে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করে মূলত তারা সড়ক অবরোধে নেমেছেন এবং এখন পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেছে তারা আন্দোলনে আছেন। তারা সড়কে অবস্থান নিয়ে আছেন, যেখানে আহত শিক্ষার্থীরাও আছেন এবং সমন্বয়করা আছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখন এই মুহূর্তে আপনাদের শেষ বক্তব্য কি, সবশেষ কি বক্তব্য আমাদের। আপনারা জানেন আমরা যে দুপুরের সংবাদ সম্মেলন প্রত্যেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা 3টা পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহ আর সোহেলের স্বাক্ষরিত যে কমিটি, এই কমিটির প্রেক্ষিতে তারা 3টার ভিতরে যদি এই কমিটিকে বাতিল না করে আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ওই জায়গা থেকে আমরা হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলকে চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করতেছি। পাশাপাশি আমরা দেখেছি এখানের যে কার্যনির্বাহী কমিটির সদস্য আছে চট্টগ্রাম থেকে সম্মুখ সারির যোদ্ধা এখানে রাসেল আহমেদ, সেইও তার অবস্থান পরিষ্কার করেছে, তাকে এই কমিটির প্রেক্ষিতে অবগত করা হয় নাই। তো সেইও বলেছে সে যদি এই কমিটির প্রেক্ষিতে যদি কোনো সুন্দর সমাধান না আসে, এই কমিটি বাতিল করা না হয়, সে পদক্ষেপ বাধ্য হবে। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যেমনটি বলছিল, তারা বলছে এই কমিটিতে 3টি কমিটি মিলে প্রায় 700-র উপরে যে সদস্য দেওয়া হয়েছে, সেখানে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, অনেক ছাত্রলীগকে সেখানে পদ দেওয়া হয়েছে। এই নানা অভিযোগ তুলে তারা কমিটি থেকে পদত্যাগ করে এই মুহূর্তে পুরো কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা কমিটি বাতিলের দাবি জানাচ্ছেন। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। শুধু পদবঞ্চিতরা না, আরও নানা দাবি দাওয়াতে তারা এই বিক্ষোভ করছেন, এটাই জানালেন ইবেন মীর। আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশও দেন আদালত। এর আগে জুলাই আগস্ট গণহত্যার মামলায় আদালতে হাজির করা হয় তাদের। জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ঘিরে আলোচনা সবখানে। কবে আসবে, কে কে থাকছেন নেতৃত্বে, কেমনই বা হবে নতুন রাজনৈতিক দলটি? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলে যোগ দেবেন কি ছাত্র উপদেষ্টারা? এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির সদস্য সচিব পদে আলোচনায় থাকা আক্তার হোসেন। জুমাতুল বিদার ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। কবে আসবে নতুন রাজনৈতিক দল, প্রস্তুতি কতদূর? বাংলাদেশে যে ডানপন্থী বামপন্থী রাজনীতি আছে তার বাইরে গিয়েও একটা নতুন মধ্যমপন্থী রাজনীতির প্রত্যাশার কথা আমরা দীর্ঘ সময় ধরে শুনে এসেছি। একটা রাজনৈতিক শূন্যতার জায়গাও ছিল এবং একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে যে রাজনৈতিক দলের কথা আমরা বলে আসছি, আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধেই আনুষ্ঠানিকভাবে এই দলটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। লক্ষ্য কি কেবল এবারের নির্বাচন? উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাটাই বাকি। খুব অল্প সময়ের আশা ভরসা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি না। বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা সার্টিন সময় পরে আমরা কেমন দেখতে চাই সেরকম ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। আমরা এমন একটা দল এখানে পরিবর্তন করতে চাই যেখানে পরিবারতন্ত্র নয়, বরং ব্যক্তির যোগ্যতাই সেখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। একক নেতৃত্বের মধ্যে আমরা আসলে সীমাবদ্ধ থাকতে চাই না। এরকম নতুন একটা পরিস্থিতির কথাই আমরা বাংলাদেশে উত্থাপন করতে চাই। কারা থাকছেন নেতৃত্বে? সরকারের যারা উপদেষ্টারা আছেন, তাদের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের একটা অংশগ্রহণ যেন আমাদের দলে থাকে, এটা মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। শুধুমাত্র তরুণদের যে নেতৃত্বে দলটি প্রকাশিত হবে বিষয়টা এমন নয়। আমরা এমন কিছু মানুষদেরকে আমরা খুঁজছি যে মানুষেরা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, তাদের একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে, তারা সিনিয়র সিটিজেন হিসেবে তারা স্বীকৃত হয়েছেন, প্রাজ্ঞ, এমন অনেক মানুষও আমাদের সঙ্গে আসলে যুক্ত হবেন। দলের আদর্শ? ডান বামের যে বাইনারি আছে সেখানে আমরা নিজেদেরকে ফেলতে চাই না। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের মানুষের তাদের নাগরিক যে মর্যাদা আছে সেটা সব থেকে বড় প্রশ্ন হবে, বাংলাদেশের স্বার্থ সব থেকে বড় প্রশ্ন হবে। মাঠের চ্যালেঞ্জ মোকাবেলার মন্ত্র? সমস্ত ধরনের পুরনো নেতিবাচকতার বাইরে এসে নতুন ইতিবাচক ধারায় আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে, সেটা বাংলাদেশের মানুষের ভালো কিভাবে হয় সে জায়গায় যদি আমাদের সঙ্গে কেউ কম্পিট করতে চান, আমরা সেটাকে সাদরে আমন্ত্রণ জানাবো। কোনো ছাত্র সংগঠন থাকবে কি? একেবারে দলের হয়ে কোনো ছাত্র সংগঠন থাকবে বিষয়টা এমন নয়, বরং যদি কোনো ছাত্র সংগঠন থাকে তাদের সঙ্গে আদর্শিক বোঝাপড়া থাকতে পারে বড়জোর। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিমত কোথায়? তাদের সঙ্গে শুধুমাত্র একটি জায়গায় দ্বিমতের জায়গা আমরা রেখেছি, যে বাংলাদেশে রাষ্ট্রটাকে গড়বার ক্ষেত্রে আমরা একটা দারুণ সুযোগ পেয়েছি। এই রাষ্ট্রটাকে গড়বার ক্ষেত্রে বা বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছে তাদের রিপোর্ট যেগুলো এসেছে সেগুলো নিয়ে কথাবার্তা হোক এবং সেগুলোকে বাস্তবায়নের একটা জায়গা তৈরি হোক। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে, দেখছেন চ্যানেল 24। বাংলাদেশে জুলাই আগস্টের পরের বাস্তবতা মেনে নিয়ে ভারতকে সম্পর্ক এগিয়ে নিতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওমানে ভারতীয় সংবাদ মাধ্যম ইয়নকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে থাকা শেখ হাসিনার উচিত চুপ থাকা। আরেক গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথেও। সোমবার ভারতের গণমাধ্যম উইয়নকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গেল বছরের জুলাই আগস্টে